গল্পের শুরুতে আমরা একটি ভিআর কোম্পানি ড্রিমল্যান্ড এন্টারটেনমেন্টের কর্মী আই এবং গেম ভিজুয়াল ম্যাপার চ্যাংয়ের সাথে পরিচিত হই। তারা তাইওয়ানের একটি ভয়ঙ্কর হন্টেড বাড়ির ম্যাপিং করছিল। এই লোকেশনটি কোম্পানি নিজে থেকে নির্বাচন করেছিল। চ্যাং ইতিমধ্যে গ্রাউন্ড ফ্লোরের ম্যাপিং শেষ করেছে, যা ভিআর গেমের ভিজুয়ালে ব্যবহার করা হবে। এখন বাকি প্রথম তলা, যেটিকে সবচেয়ে বেশি ভৌতিক বলা হয়। আই খুব ভয় পাচ্ছিল এবং প্রথম তলায় ওঠার আগে সেখানে থাকা পরিবারের একটি ছবি হঠাৎ দেয়াল থেকে নিচে পড়ে যায়। ছবিতে বাড়ির মহিলার মালিক ও তার স্বামীকে দেখা যায়। এই বাড়ির ইতিহাস ছিল এমন, স্বামীটি একটি অশুভ আত্মার কবলে পড়ে তার পুরো পরিবারকে নির্মমভাবে হত্যা করে, কিন্তু তার স্ত্রীর দেহ কখনো পাওয়া যায়নি। এটাই এখনও একটি অমীমাংসিত রহস্য, আর এই কারণেই এই লোকেশন নিয়ে ভিআর গেম তৈরি করা হচ্ছিল। আরেকটি বিষয় হলো, এই বাড়ির স্ত্রী পেশায় মাটির পাত্র ও পুতুল তৈরি করতেন, অর্থাৎ তিনি পুরনো জিনিসপত্র ঠিক করার কাজের সাথে জড়িত ছিলেন। এরপর তারা তাদের স্টুডিওতে ঢোকে। পুরো সময় আই খুব ভয় পাচ্ছিল, কিন্তু চ্যাংয়ের চিন্তা ছিল অন্য। সময় মতো টাকা না পেলে তার স্ত্রী তাকে মেরে ফেলবে, কারণ সেদিন তাদের 10ম বিবাহ বার্ষিকী। কিন্তু এরপর তাদের সাথে যা ঘটতে যাচ্ছে তা তারা কখনো কল্পনাও করেনি। ম্যাপিংয়ের শেষ জায়গা ছিল সেই নিখোঁজ মহিলার স্টুডিও। তারা স্ক্যানার এনে কাজ শুরু করতে যাচ্ছিল। চ্যাং তখন সেখানে থাকা একটি ভাটার দিকে তাকায়, যেখানে মাটির পুতুলগুলো শক্ত করার জন্য পুড়িয়ে ফেলা হতো। হঠাৎ করে চ্যাংয়ের টর্চ বন্ধ হয়ে যায়। সে ভাটার ভেতরে কি আছে তা দেখতে যায়। এদিকে আই স্ক্যানার সেট করতে থাকে, কিন্তু হঠাৎ ভাটার দরজা নিজে থেকেই বন্ধ হয়ে যায়, যা দেখে আই ভয়ে কেঁপে ওঠে। যখন সে বিষয়টা চেক করতে যায়, তখন তার পেছনে একটু দূরে পর্দার আড়ালে এক মহিলার আত্মাকে দেখতে পায়। কিন্তু হঠাৎ চ্যাং ভাটার পাশ থেকে এসে আইকে ভয় দেখায়। সে আসলে ভাটার ভেতরে যায়নি, শুধু আইকে ভয় দেখাচ্ছিল। চ্যাং ভাটার ভেতর থেকে একটি বিশেষ মাটির পুতুল খুঁজে পায় এবং সেটি আইকে দেয়, যেন সে এটাও স্ক্যান করতে পারে, কারণ এটি দেখতে বেশ ভয়ঙ্কর ছিল। তারা এটিকে গেমের ভেতরেও যুক্ত করতে চেয়েছিল, কিন্তু বলা হয় কোনো ভৌতিক জায়গা থেকে এমন জিনিস কখনই স্পর্শ করা উচিত নয়। ঠিক তখনই আই একটি মহিলার কণ্ঠ শুনতে পায়, যে বলছিল, পুতুলটা রেখে দাও। ভয়ে আই পুতুলটি ফেলে দেয়, ফলে পুতুলের পেছনের চিহ্নগুলো নষ্ট হয় এবং এর একটি অংশ ভেঙে যায়। এরপর আই সেখান থেকে পালাতে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে একটি শেল তার ওপরে পড়ে যায়, যেন কোনো এক অদৃশ্য শক্তি সেটিকে ফেলে দিয়েছে। এতে সে মাথায় মারাত্মকভাবে আঘাত পায় এবং এর রক্ত গড়িয়ে সেই পুতুলের ওপরে পড়ে। অবাক করার বিষয় হলো, পুতুলটি সেই রক্ত শুষে নেয়। হ্যাঁ, আমরা দেখতে পাই পুতুলটির রং হঠাৎ লাল হয়ে গেছে। এর কিছুক্ষণের মধ্যেই আইকে যেন কিছু একটা ভর করে। এরপর সে ভয়ঙ্করভাবে চ্যাংয়ের ওপর আক্রমণ করতে এগিয়ে যায়। এ সময় চ্যাং সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু তখনই সেই মহিলার আত্মা এসে চ্যাংকে ফেলে দেয়, আর এক শয়তানি শক্তি তাকে টেনে নিয়ে যায় সেই ভাটার ভেতরে। এরপর আশ্চর্যজনকভাবে কোনো স্ক্যান ছাড়াই একটি বাড়ির স্টুডিও এবং সেই ক্লেডলের ম্যাপিং নিজে থেকে সম্পূর্ণ হয়ে যায়। অর্থাৎ এই বাড়ির গল্প সত্যি ছিল। এখানে সত্যি কিছু একটা আছে যা ওই পুতুলের সঙ্গে জড়িত, আর সেটাকেই চ্যাং এবং আই মুক্ত করে দিয়েছে। আপনারা যারা চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। এছাড়াও ফেসবুকের পেজটিকে ফলো দিয়ে রাখতে পারেন, যার লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেব। সেখানেও রয়েছে অনেক ভয়ঙ্কর কিছু গল্প। এরপর দৃশ্য পরিবর্তন হয়ে পরের দিন চলে আসে। সেখানে আমরা চাং সুচান এবং তার স্ত্রী মোহাকে দেখি। সুচান আসলে সেই একই ভিআর গেমিং কোম্পানিতে কাজ করে, যেটি ভৌতিক বাড়ির ম্যাপিং করছিল। তার স্ত্রী মোহা গর্ভবতী এবং প্রাচীন জিনিসপত্র ঠিক করার কাজ করে। সে তখনও একটি প্রজেক্টে কাজ করছিল। যদিও তাকে এখন এটা করা উচিত ছিল না, তবুও টাকা আয়ের জন্য সে কাজটি চালিয়ে যাচ্ছিল। সুচানের কাছে একটি নকল বেবি ডল ছিল, যেটিকে সে অ্যালার্ম সেট করে বাচ্চার কান্নার শব্দ বের করত, যেন সে আসল বাচ্চার জন্য প্রস্তুত হতে পারে। এই নিয়ে তার স্ত্রী মজা করে বলে, তুমি কি আসল বাচ্চাকেও এভাবে ব্যাটারি খুলে চুপ করাতে পারবে?
কিন্তু সুচানের কাছে এর কোনো উত্তর ছিল না। সে জানায় সে একটি ফ্যামিলি বন্ডিং ভিআর প্রোগ্রাম তৈরি করছে, যেটা অনুমোদন পেলেই সে প্রমোশন পাবে। তখন তারা তাদের বাচ্চাকে ভালো স্কুলে পড়াতে পারবে। সেদিন মোয়ার ডাক্তার চেকআপও ছিল দুপুর 2টায়, তাই সুচান সময় মতো আসার প্রতিশ্রুতি দিয়ে কাজে বেরিয়ে যায়। অফিসে গিয়ে দেখা যায় সুচানের ফ্যামিলি প্রজেক্টটি তার বস রিজেক্ট করে দিয়েছে, কারণ এর ব্যবসায়িক মডেল পরিষ্কার নয়। সহজভাবে বললে এই ধরনের প্রজেক্টগুলো রেভিনিউ ভিত্তিক হয়, আর রেভিনিউ স্পষ্ট না হলে কোনো প্রজেক্টই অনুমোদন পায় না। বর্তমানে কোম্পানির সব মনোযোগ সেই ভৌতিক গেমটির দিকে, যার লোকেশন গল্পের শুরুতে ম্যাপ করা হচ্ছিল। হঠাৎ করে কোম্পানির সেক্রেটারি সিয়াওশাও চিন্তিত হয়ে পড়ে, কারণ কাজে আসেনি এবং ফোনও ধরছে না। অন্যদিকে তাদের বসের কাছে গেম ইনভেস্টরের ফোন আসতেই থাকে, কারণ সেদিন গেমের ডেমো দেখানোর কথা ছিল। ঠিক তখনই হঠাৎই সেখানে উপস্থিত হয়, কিন্তু তাকে অদ্ভুত লাগছিল। তাকে দেখে মনে হচ্ছিল কিছু একটা যেন তাকে নিয়ন্ত্রণ করছে, ঠিকমতো কিছু বলছেও না। বস তখন চিন্তিত হয়ে একটি বক্স নিয়ে সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সিঁড়িতে কালো দাগের মতো পায়ের ছাপ পড়ে আছে, যা ইঙ্গিত দেয় মোটেও স্বাভাবিক নয়। এখন ডেমো দেখানোর দায়িত্ব সুচানের ওপর পড়ে। সে জানায় এই গেমটি আসলে সু ফ্যামিলির কেসের উপর ভিত্তি করে তৈরি এবং এটি খুব জনপ্রিয় হবে। সে বলে ওই বাড়ির স্ত্রীর দেহ কখনোই পাওয়া যায়নি। কিন্তু ইনভেস্টর বলে এটা তো শুধু বাড়ির ম্যাপিং, গেম ডেমো কোথায়? তখন বস কোনোভাবে সময় নিয়ে নেয়। ঠিক তখনই হঠাৎ দেখা যায় সেই নিখোঁজ মহিলার ছবিতে ব্লিচ হতে শুরু করেছে। তার চোখ থেকে রক্ত বের হতে থাকে। কিছু বলার আগেই হঠাৎ বমি করতে শুরু করে, কিন্তু বস এটাকেও কাজে লাগায়। সে বলে এই তো ডেমো, প্লেয়াররা এভাবেই ভয় পাবে। এখন গেমে এমনই কিছু জিনিসপত্র খুঁজে বের করতে হবে, আর যদি আত্মা তাদের ধরে ফেলে তাহলে গেম ওভার হয়ে যাবে। আমরা লক্ষ্য করি আয়ের অবস্থা সত্যি খারাপ হয়ে গিয়েছিল এবং তাকে শেষ পর্যন্ত হাসপাতালে ভর্তি করা হয়। সে বারবার বলতে থাকে সব বন্ধ করো, সে আসছে, সবকিছু ফিরিয়ে দাও, বিশেষ করে সেই মাটির পুতুলটা। এরপর এই গেমের দায়িত্ব এসে পড়ে সুচানের ওপর, কারণ অসুস্থ হয়ে পড়েছে। বস ইনভেস্টরকে সবকিছু বুঝে বলায় শেষ পর্যন্ত তারা ইনভেস্টমেন্ট পেয়ে যায়। বস সুচানের প্রমোশন এবং বোনাস দেওয়ার প্রতিশ্রুতি দেয়। যদিও তার নিজের প্রজেক্টটি বাতিল হওয়ায় সুচান কষ্ট পায়, তবে অন্তত কিছু পাওয়ায় সে নিজেকে সামলায়। বাড়িতে ফিরে সুচান তার ভুলের জন্য ক্ষমা চায়, কারণ সে দিনের বেলায় আসতে পারেনি। পরিস্থিতি ঠিক করতে সে মোহার জন্য তার প্রিয় খাবার নিয়ে আসে, যা ছিল কাঁচা মাংস। কিন্তু গর্ভবতী হওয়ায় কাঁচা মাংস সে খেতে পারে না, তাই সে সেটাকে রান্না করে দেয় এবং তারা একসাথে খায়। তখন মোহা জানায় বাচ্চার জন্য রুমের যে রেস্টোরেশন প্রজেক্টটি ছিল সেটি বাতিল করে দিয়েছে। আমরা লক্ষ্য করি সুচান সেই ক্লে ডল সহ সব ম্যাপিং করা ভিডিও বাড়ি নিয়ে এসেছে, অর্থাৎ এখন সমস্যাটা এই বাড়িতেই ঘটতে চলেছে। মোহার একটি অভিযোগ ছিল, সুচান তার পাশে থাকলেও তাকে ঠিকভাবে বোঝে না। তাদের মধ্যে সেই বন্ধনটা তৈরি হয়নি। তবে সুচান তার সন্তানের জন্য ভালো ভবিষ্যৎ চায়, এজন্যই সে এত পরিশ্রম করছে। বিদেশে সহজে জেন্ডার চেক করা যায়, তাই তারা জানতো যে তাদের মেয়ে সন্তান হবে। অফিসে সুচানের মাধ্যমে আমরা জানতে পারি সেই ভৌতিক বাড়ির যে মালিক নিখোঁজ হয়েছিল তার নাম ছিল লিউসিন, আর সে ক্লে ডলগুলো বানাতো কবরস্থানের মাটি ব্যবহার করে। তার বিশ্বাস ছিল মাটির মধ্যে প্রাণ থাকে। সুচান গেম আপডেট করার জন্য এসব তথ্য নিয়ে গবেষণা করছিল। একই সঙ্গে সে বাড়ির লিভিং রুমের ক্যামেরা, মাইক এবং স্পিকার সেট করে, যেন সে দূরে থেকেও মোহার খোঁজ রাখতে পারে। সে মোহাকে সারপ্রাইজও দেয়, যা দেখে মোহা খুশি হয়। কিন্তু একদিন বাড়িতে এসে সুচান লিভিং রুমে বসে থাকতে থাকতে দেখে তার স্ত্রী রেস্টোরেশনের কাজ করছে। সে তাকে বিশ্রাম নিতে বলে, কিন্তু হঠাৎ মোহার সামনে এসে দাঁড়ায়, যা দেখে সে হতবাক হয়ে যায়। এরপরে মোহা ভয়ঙ্কর রূপ ধারণ করে, কিন্তু আসলে এটা ছিল সুচানের দুঃস্বপ্ন। ঘুম থেকে উঠে সে ভয় পেয়ে যায় এবং ভুল করে সত্যিকারের মোহাকেও ভয় পাইয়ে দেয়। পরে সে ক্ষমা চায়, কিন্তু সে নিজেও বুঝতে পারছিল না আসলে তার সাথে কি ঘটছে। মোহা তখন লিউসিন সম্পর্কে পড়ছিল এবং জানতে পারে লিউসিনও তার মতো একই কলেজে পড়ত, অর্থাৎ সে তার সিনিয়র ছিল। লিউসিনের পরিবারের সাথে যা ঘটেছিল তা জেনে মোহা খুবই দুঃখ পায়। গর্ভবতী হওয়ার কারণে সে আরও বেশি ইমোশনাল হয়ে পড়েছিল। এগুলো দেখে সুচান তাকে সান্ত্বনা দেয়।
মোয়া তখন সুজানের কাছে একটি প্রতিশ্রুতি চায়, যদি কোনো বিপদ আসে তাহলে সে যেন আগে তাদের বাচ্চাকে বাঁচায়। কিন্তু সুজান প্রতিশ্রুতি দেয় সে মা ও বাচ্চা দুজনকে বাঁচাবে। সুজান তাদের মেয়ের একটি ফিগারও বানিয়েছিল, কিন্তু সেটির চুল ছিল সোনালি, যা মোহর পছন্দ হয়নি, কেননা তারা কেউই তো এমন নয়। মানে এখানে আমরা কিছু ইমোশনাল ও সুখের মুহূর্ত দেখছিলাম, কিন্তু সামনে যা ঘটতে যাচ্ছে এর ফলে এই পরিবার আর আগের মতো থাকবে না। এরপর দৃশ্য রাতের দিকে চলে যায়। হঠাৎ করে এসির তাপমাত্রা নিজে থেকেই বাড়তে শুরু করে। ক্যামেরা যেন কোনো অদৃশ্য সত্তাকে ট্র্যাক করছিল, আর ঘরের দরজাও নিজে থেকেই খুলে যায়, যার ফলে মোহর ঘুম ভেঙে যায়। সে পানি খেতে গেলে তার পেছনে আমরা এক মহিলার আত্মা দেখতে পাই। এমন সময় পুরো বাড়ির পরিবেশ অস্বাভাবিক হয়ে যায়। এমনকি যখন মোহ সেই ক্লে ডলটি তুলতে যাচ্ছিল, তখন তার গর্ভের বাচ্চা লাথি মারে, যেন বিপদের সংকেত দিচ্ছে। কিন্তু তবুও সে থামে না। পুতুলটি তুলতেই অসাবধানতায় তার আঙুল কেটে যায়, আর সেই রক্ত আবার পুতুলে লেগে যায়। সঙ্গে সঙ্গে মোহকে ভর করে সেই আত্মা, ঠিক যেমনটা আয়ের সাথে হয়েছিল। এই সময় মোহ একটি ছড়া গানের শব্দ শুনতে পায়, যা কোথা থেকে আসছে বোঝা যাচ্ছিল না। এখানে মূল ব্যাপারটা হলো, এই পুতুলের রক্ত লাগলেই সেই অশুভ সত্তা মানুষকে ভর করতে শুরু করে। এক ধরনের ব্লাড বন্ডিং তৈরি হয়, অর্থাৎ রক্ত লাগানো মানে আপনি ওই সত্তাকে নিজের মধ্যে ঢোকানোর আমন্ত্রণ দিচ্ছেন। সকালে সুজান দেখে মোহ বিছানায় নেই, সে ডাইনিং টেবিলে বসে আছে, আর তার এক চোখ লাল হয়ে গেছে, যা পজিশনের লক্ষণ। ঠিক একই জিনিস আয়ের ক্ষেত্রেও দেখা গিয়েছিল। মোহ তখন কলিজা দিয়ে খাবার বানিয়েছিল, যদিও গর্ভবতী মহিলাদের কাঁচা কলিজা খাওয়া উচিত নয়, কিন্তু পজিশনের কারণে সে স্বাভাবিকের মতোই খেতে থাকে। হঠাৎ তার জ্ঞান ফেরে আর সে বমি করতে শুরু করে। সে বুঝতেই পারছিল না তার সাথে কি হচ্ছে। দেখা যায় সে কাঁচা কলিজা কেটেছিল, যা প্রমাণ করে যে পজিশন এখন অনেকটাই ভয়ঙ্কর হয়ে উঠেছে। এরপর সে ওষুধ খায়, কিন্তু গ্লাসের পানির নিচে মাটি আর ছাই জমে থাকতে দেখা যায়, যা আবারও বোঝা যায় এই পজিশন কতটা অস্বাভাবিক ও ভয়ঙ্কর। এদিকে সুজান তার অনুসন্ধান চালিয়ে যেতে লিউসিনের বোন লিয়ানের আর্ট গ্যালারিতে যায়, যেখানে তার বোনের তৈরি আর্টওয়ার্ক রাখা ছিল। সেখানে সে জানতে পারে ক্লেডল ও মাটির পাত্রগুলোর ওপর যে চিহ্নগুলো ছিল সেগুলো আসলে এক ধরনের তাবিজ। লিউসিন বিশ্বাস করত মাটির মধ্যে প্রাণ আছে, আর মানুষের অনুভূতি ও শক্তিকে এই পুতুলের মধ্যে আটকে রাখতে সে এ ধরনের তাবিজ ব্যবহার করত। কেউ কেউ মনে করত এগুলো খারাপ আত্মা দূরে রাখার জন্য, আর কেউ বলতো এটা শুধু জনপ্রিয়তা পাওয়ার একটা উপায়। সুজান এখানে লিওয়ানের অনুমতি নিতে আসে, যেন সে এসব জিনিসপত্র গেমে ব্যবহার করতে পারে। লিওয়ান রাজি হয়ে যায়, কারণ সে আশা করে এতে হয়তো তার বোনের ঘটনার সত্য সামনে আসবে, কারণ আজ পর্যন্ত কেউ জানে না তার বোনের সাথে আসলে কি হয়েছিল। এরপর সুজান আবার লিউসিনের বাড়িতে যায় কিছু বিষয় যাচাই করতে, কিন্তু সেখানে যেতেই লিউসিন এবং তার স্বামীর আত্মা তাকে তাড়া করে, যারা বারবার বলছিল পুতুল আর সবকিছু ফিরিয়ে দাও। হঠাৎ সুজান জেগে ওঠে। সে আসলে ভিআর হেডসেট পরেছিল, কিন্তু একটি অদ্ভুত বিষয় হলো গেমের ভিতরে লিউসিনের ছবি ব্যবহার করার কোনো কথাই তাদের ছিল না। অথচ সিওয়ান শাও বলে সে এক সপ্তাহ আগেই সেই ছবির অর্ডার দিয়েছিল। তখন গেম ডেভেলপার বলে এর মানে গেমটা সত্যি অভিশপ্ত, কারণ সে নিজে গেমে লিউসিনের ছবি দেয়নি। এর কারণ একটাই, গেমের ভেতরে থাকা সেই ক্লে ডলটি অভিশপ্ত, আর সেটির কারণেই এসব ভয়ঙ্কর ঘটনা ঘটছে। এখানে গেম ডেভেলপার জানায় চ্যাং নামের যে ম্যাপার ছিল সে গত 3 দিন ধরে নিখোঁজ, এবং কেউ তাকে কোথাও দেখেনি। কিন্তু আমরা তো জানি তাকে ভাটার ভেতরে নিয়ে গিয়ে সেই অশুভ আত্মা সম্ভবত মেরে ফেলেছে। এদিকে বাড়িতে মহা স্টুডিওতে কাজ করছিল। হঠাৎ আবারও এসির তাপমাত্রা নিজে থেকেই বাড়তে শুরু করে। এরপর সেই পুতুলের একটি চোখ লাল হয়ে জ্বলতে থাকে। মহা আয়নায় নিজেকে দেখে, কিন্তু নিজেকেই তার ভয়ঙ্কর অশুভ মনে হচ্ছিল। সেই অশুভ সত্তা তাকে পুতুলটি তুলতে বাধ্য করে এবং রক্ত দেওয়ার জন্য প্রলুব্ধ করে। না চাইলেও মহাকে তা করতে হয়। এদিকে সুজান ক্যামেরার মাধ্যমে এটি দেখতে পায় না, কেননা সে তখন অন্যদিকে মনোযোগ দিয়েছিল। গেমের ভেতরে লিউসিনের স্টুডিওতে এটি গ্লিচ হচ্ছিল।
এদিকে মুহার মুখ থেকে সেই ক্লেডনের গান শোনা যায়, মানে সে এখন পজিশনের আরও গভীর স্তরে পৌঁছে গেছে। এই অশুভ সত্তা মূলত রক্ত থেকে শক্তি পায়। দেখা যায় মুহা নিজের রক্তের সঙ্গে মাটি মিশিয়ে পুতুলটির মাথা ঠিক করছে এবং এরপর পুতুলের পেছনে সেই তাবিজ মুছে ফেলতে থাকে। অর্থাৎ এই অশুভ আত্মা আর বন্দি থাকতে চায় না। এরপর আমরা এক রহস্যময় ব্যক্তিকে দেখি, যে একটি মন্দিরে মাস্টার লিয়ের কাছ থেকে কিছু তাবিজ নিচ্ছে। মাস্টার লি তার ভবিষ্যৎ দেখে বলেন, তার সামনে বড় বিপদ আছে, কিন্তু সে যদি সৎ ও পবিত্র থাকে তাহলে শেষে কিছু লাভও হতে পারে। এদিকে সুচান বাড়ি ফিরে দেখে চারপাশ অন্ধকার। দেয়ালে ঝোলানো ছবিতে ভেজা মাটি লেগে আছে আর স্টুডিওর কাছে হাতের ছাপ পড়ে আছে। সে বুঝতে পারে মুহা পুতুলটি ঠিক করেছে এবং তাবিজের কিছু অংশ মুছে ফেলেছে। রাতে মুহা সুচানের সাথে ঠিকভাবে কথা বলে না, বরং বিরক্ত হয়ে নিজের পেটে নখ দিয়ে আঁচড়াতে থাকে। এতে সুচান খুব চিন্তিত হয়ে পড়ে এবং খোঁজ করতে থাকে গর্ভাবস্থায় এমন আচরণ কি স্বাভাবিক। অফিসে বস এটি লক্ষ্য করে এবং তাকে বন্ধুসুলভ পরামর্শ দেয়। পাশাপাশি তাকে একটি তাবিজ দেয় যা তার স্ত্রী সানজিয়ান মন্দির থেকে এনেছিল, ঠিক সেই একই মন্দির যেখানে ওই রহস্যময় ব্যক্তি মাস্টার লিয়ের কাছে গিয়েছিল। সুচান সেই তাবিজ নিজের পকেটে রেখে দেয় যেন তার পরিবার নিরাপদ থাকে এবং ডেলিভারি ভালোভাবে হয়। এরপর সুচান ক্যামেরার মাধ্যমে মুহাকে দেখছিল যে তখনও পুতুলের তাবিজ মুছে ফেলছিল। হঠাৎ আয়ের ফোন আসে। সে বলে, একজন পুরোহিত নিয়ে আসো, পুতুলটার মধ্যে সমস্যা আছে, না হলে বড় বিপদ হবে। কিন্তু হঠাৎ কলের শব্দ বিকৃত হয়ে যায়, কারণ অশুভ শক্তি যেন কথাগুলো শুনে ফেলেছিল। ঠিক তখনই প্রজেস্ট মুহা ক্যামেরার সামনে ভয়ঙ্করভাবে হাসতে থাকে। এর মধ্যে সুচান তখন আয়ের বাড়িতে চলে গিয়েছিল, তাই সে এটা দেখতে পায়নি। আয়ের বাড়িতে গিয়ে সুচান দেখে আয় নিজের চোখে নিজেই সেলাই করছে, যেন কোনো অদৃশ্য শক্তি তাকে দিয়ে এটা করাচ্ছে। এখানে লক্ষ্য করা যায় সুচান যে বেবি প্র্যাকটিস ডল এনেছিল তার চোখও সেলাই করা ছিল এবং একই জিনিস মুহা পজিশনের মধ্যে সেই ডলের সঙ্গে করছিল। আই কষ্ট করে বলে, পুতুলটা ফিরিয়ে দাও, সবকিছুর মূলে রয়েছে ওই ক্লেডল তাবিজ। কিন্তু কথাগুলো বলার মাঝেই সে মারা যায়। এর অর্থ হলো সেই অশুভ সত্তা চায় না কেউ সত্যটা জানুক। এদিকে দেখা যায় মুহা পুতুলটিকে বারবার রক্ত দিচ্ছে। পরে পুলিশ আসে এবং সুচানের বক্তব্য নেয়। সুচান সেই পুতুলের ছবি জুম করে দেখে পেছনে একটি তাবিজের চিহ্ন আছে, কিন্তু সেটি অসম্পূর্ণ, কারণ পুতুলটির মাথার অংশ ভেঙে গিয়েছিল। এদিকে বাড়ির ভেতরে মুহা ঘুমিয়েছিল। সুচান বাড়ি ফিরে চুপি চুপি স্টুডিওতে যায়। সেখানে সে দেখে ক্লেডলের কোলে একটি ছোট পুতুল রাখা, মানে যেন সেটার একটা মাথা। হঠাৎ করে সে নকল বেবি ডলটির শব্দ করতে শুরু করে, যার চোখে আগে থেকে সেলাই করা ছিল। এটি দেখে সুচান অবাক হয়ে যায়, কারণ ঠিক একই ঘটনা আয়ের সাথেও ঘটেছিল। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো ব্যাটারি ছাড়াই সেই বেবি ডলটি শব্দ করছিল কিভাবে। ঠিক তখনই মুহার দরজায় এসে জোরে জোরে আঘাত করতে থাকে। হঠাৎ সেই অশুভ সত্তা সুচানকে প্রচেষ্ট করার চেষ্টা করে, কিন্তু তাবিজ থাকার কারণে আত্মাটি সফল হয় না। তবে সুচান তখন লিউসনের অতীতের কিছু দৃশ্য দেখতে পায়, যেখানে বোঝা যায় এই পুতুলটি কিভাবে তৈরি হয়েছিল এবং তার সাথে ভয়ঙ্কর কিছু ঘটেছিল। দরজা খোলার পর মুহা সুচানের কাছ থেকে পুতুলটি ছিনিয়ে নেয়, কারণ অশুভ শক্তির মূল উৎস ছিল সেটাই, আর সেই সত্তা চায় না পুতুলের কোনো ক্ষতি হোক। এ সময় দেখা যায় মুহাকে পুরোপুরি সেই আত্মা ভর করেছে। এই রহস্য জানার জন্য সুচান যায় মাস্টার লিয়ের কাছে, সেই একই ব্যক্তি যার কাছে আগের রহস্যময় লোকটিও গিয়েছিল। মাস্টার লি তাকে আসাং নামের একজনের কাছে যেতে বলে, কারণ তাবিজ সম্পর্কে তার অনেক জ্ঞান আছে। আসাং একজন পার্ট টাইম শিক্ষক যে ছাত্রদের তাবিজ সম্পর্কে পড়ায়। এই তাবিজগুলো আসলে বিভিন্ন দেবতার কাছ থেকে শক্তি চাওয়ার একটি পদ্ধতি। শুরুর দিকে আসাং সাহায্য করতে রাজি হয় না, কিন্তু সেই অদ্ভুত তাবিজ দেখে সে রাজি হয়ে যায়, কারণ সে নিজেও এমন তাবিজ সংগ্রহ করেছিল। আসাং জানায় পুতুলের ওপর যে তাবিজ ছিল সেটা একটি বাইন্ডিং বা বন্দি রাখার তাবিজ, যা কোনো অশুভ শক্তিকে আটকে রাখার জন্য ব্যবহার করা হয়। অর্থাৎ লিউসিন বুঝেছিল যে পুতুলটি অশুভ, তাই সে এটাকে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেছিল। এরপর আসাং সুচানের স্ত্রী মুহার সাথে দেখা করতে যায়।
তাকে দেখেই অশুভ সত্তাটি বোঝা যায় কেউ একজন এসেছে যে তাকে থামাতে পারে। দেখা যায় মহা তখন কাঁচা মাংস খাচ্ছিল। অনেক চেষ্টা করেও আশাং সেই অশুভ সত্তাকে মহার শরীর থেকে বের করতে পারে না। শেষমেশ তাকে অজ্ঞান করে পবিত্র সুতো ও তাবিজ দিয়ে বেঁধে রাখা হয়, যা সাময়িকভাবে কাজ করে। আশাং জানায় পজিশন শুরু হওয়ার 7 দিনের মধ্যে ভিকটিমকে বাঁচানো সম্ভব, কিন্তু যদি 8 দিনের সকাল হয়ে যায় তাহলে মহাকে আর বাঁচানো যাবে না। সে পুরোপুরি ওই অশুভ সত্তার দখলে চলে যাবে। সে আরও বুঝতে পারে অশুভ সত্তা ইচ্ছাকৃতভাবে মহাকেই বেছে নিয়েছে, কারণ সে পুতুলটি মেরামত করে তাবিজ সরাতে পারত। অর্থাৎ সে সত্তা খুবই চালাক ছিল এবং পরিকল্পিতভাবে কাজ করছে। এরপর আশাং সুচানকে জিজ্ঞেস করে সে কি জানে পুতুলটি কিভাবে তৈরি হয়েছিল। সুচান এ বিষয়ে কিছু জানে না, তাই তারা লিউসিনের বোন লিওয়ানের কাছে যায়, কিন্তু সেও খুব বেশি কিছু জানে না। তখন আশাং একটি রিচুয়াল করে, যার মাধ্যমে লিওয়ান অতীতে ফিরে যেতে পারে, যখন সবকিছু শুরু হয়েছিল। এবং এখানে আসল রহস্য প্রকাশ পায়। আসলে লিউসিন গর্ভবতী ছিল এবং সে সবসময় কবরস্থানের মাটি দিয়ে পুতুল বানাতো, কিন্তু হঠাৎ তার গর্ভপাত হয়ে যায়। এরপর সে ওই কবরস্থানের মাটির সঙ্গে নিজের অনাগত শিশুটিকেই মিশিয়ে এই পুতুল তৈরি করেছিল। যখন এই পুতুলটি ভাটার আগুনে পোড়ানো হয় তখনই এটি অভিশপ্ত হয়ে যায়। এর ভেতরে একাধিক অশুভ আত্মা বাসা বাঁধে। এই অশুভ শক্তি প্রথমে লিউসিনকে পজেস করে এবং তার মাধ্যমেই পুরো পরিবারকে হত্যা করায়। অর্থাৎ সবাইকে হত্যা করেছিল তার স্বামী নয়, বরং লিউসিন নিজেই। পরে যখন তার জ্ঞান ফিরে আসে তখন সে গবেষণা করে পুতুলের ওপর তাবিজ এঁকে সেই অশুভ আত্মাগুলোকে পুতুলের ভেতরে বন্দি করে ফেলেছিল। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর কাজটি সে এর পরে করে। ভীষণ অপরাধ বোধে ভুগে লিউসিন নিজেই সেই ভাটার ভেতরে পুতুলসহ প্রবেশ করে এবং নিজেকে আগুনে পুড়িয়ে দেয়। অর্থাৎ সে নিজের সাথেই ওই অশুভ শক্তিগুলোকে চিরতরে আটকে দিতে চেয়েছিল। কিন্তু মুভির শুরুতে বোকামি করে চ্যাং সেই পুতুলটিকে আবার মুক্ত করে দেয়, আর সেখান থেকেই সব বিপদ শুরু হয়। এখন আমরা বুঝতে পারি যে মহিলার আত্মা বারবার বলছিল পুতুলটা ফিরিয়ে দাও, সে আসলে লিউসিন নিজেই ছিল, যে এই অশুভ শক্তিকে আবার মুক্ত হতে দিতে চাচ্ছিল না। এই সত্য জানার পর লিওয়ান ভেঙে পড়ে। এদিকে সুচান জানতে চায় এই অশুভ আত্মাগুলোকে কি আবার বন্দি করা সম্ভব। আশাং বলে সম্ভব, কিন্তু এটা খুবই ঝুঁকিপূর্ণ। তারা মহা এবং পুতুলকে নিয়ে আবার লিউসিনের বাড়িতে যায়। পথে আশাং জানায় এখন পুতুলের ভেতরে এই আত্মাগুলোকে বন্দি করা যাবে না, কারণ মহার রক্ত পেয়ে এগুলো আরও শক্তিশালী হয়ে গেছে। এখন একমাত্র উপায় হলো একজন মানুষের শরীরের ভেতরে এই আত্মাগুলোকে সিল করে রাখা, আর এজন্য লিউসনের মৃতদেহ খুঁজে বের করতে হবে, অর্থাৎ সেই ভাটার ঘর। কিন্তু বাড়ির ভেতরে গেলে সুচান নিজেও পজেস্ট হয়ে যেতে পারে, তাই আশাং একাই ভেতরে যায়, আর সুচান বাইরে থেকে ভিআর হেডসেট ব্যবহার করে তাকে গাইড করতে থাকে। আশাং ভেতরে অনেক আত্মার মুখোমুখি হয়, কিন্তু নিজের তাবিজের কারণে সে বেঁচে যায়। শেষমেশ সে লিউসনের দেহ খুঁজে পায়। এদিকে সুচান গেমের রেকর্ডিং থেকে ভাঙা তাবিজের অংশের চিহ্নগুলো খুঁজে বের করে এবং সম্পূর্ণ ডিজাইন আঁকে। কিন্তু তখন সে বুঝতে পারে মহা গাড়ি থেকে নিখোঁজ। আসলে মহার ভেতরে অশুভ আত্মা ভাটার ঘরে চলে গেছে এবং আশাংকে আটকে দিয়ে ভাটা চালু করে দেয়, যেন লিউসনের দেহ বের করতে না পারে। সুচান এসে তাকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু পজেস্ট মোহ তাকে বাধা দেয়। তখন আশাং তাবিজ ব্যবহার করতে বলে, আর তাতে মহা কিছুটা দূরে সরে যায়। এরপর আবার বেঁধে রাখার রিচুয়াল শুরু হয়। কিন্তু এবার অশুভ আত্মাগুলো পুতুল বা লিউসিনের দেহে ঢোকে না, বরং লিউসিনের খুলি ফেটে যায় এবং সব আত্মা মুক্ত হয়ে যায়। এই আত্মাগুলো এবার মহার গর্ভের শিশুর মধ্যে জন্ম নিতে চায়, যা সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার। আমরা দেখি একাধিক অশুভ সত্তা শিশুর মধ্যে ঢোকার চেষ্টা করছে। কিছুক্ষণ পর মহার জ্ঞান ফিরে আসে। সুচান তাকে সেই বেবি ফিগারটি দেখায়, যার চুল সে কালো করে দিয়েছে। এবার সেটা তাদের মতোই দেখাচ্ছে। মহা তখন তাকে তার প্রতিশ্রুতি মনে করিয়ে দেয়, শিশুটাকে বাঁচাও। কিন্তু সুচান তো প্রতিশ্রুতি দিয়েছিল সে মা ও সন্তান দুজনকেই বাঁচাবে। এখানে সে সবচেয়ে বড় ত্যাগ স্বীকার করে, নিজের রক্ত পুতুলে দিয়ে
সে ওই অশুভ আত্মাগুলোকে নিজের শরীরে টেনে নেয়। আশাং তাবিজ লাগাতে গেলে অশুভ শক্তি তাকে দূরে ছুঁড়ে ফেলে এবং তাবিজ ছিঁড়ে যায়। এরপরে সুচান নিজের জীবনের ঝুঁকি নিয়ে আশাংকে বলে, দেরি না করে সরাসরি আমার শরীরের ওপর তাবিজ এঁকে দাও। অবশেষে সেই অশুভ আত্মাগুলো সুচানের শরীরের ভেতরেই বন্দী হয়ে যায়। একজন বাবা নিজের স্ত্রী ও সন্তানকে বাঁচাতে নিজের জীবন উৎসর্গ করে, সে তার প্রতিশ্রুতি রক্ষা করে। এই ঘটনায় মোহা পুরোপুরি ভেঙে পড়ে এবং এখানেই বোঝা যায় কেন এই অশুভ আত্মাগুলো বিশেষভাবে মোহাকেই বেছে নিয়েছিল। কারণ সে পুতুলটি মেরামত করতে পারত, তাবিজ মুছে ফেলতে পারত, এমনকি সে গর্ভবতীও ছিল। আর আমরা জানি প্রতিটি আত্মাই নতুন জীবনের মাধ্যমে পুনর্জন্ম নিতে চায়। এই অশুভ সত্তাগুলোও ঠিক সেটাই করতে চেয়েছিল। এরপর গল্প 6 মাস পরে এগিয়ে যায়। এখন মোহার একটি সুন্দর কন্যা রয়েছে আর সে তাকে পাপা বলতে শেখাচ্ছে। এদিকে মোহা এখনও তার স্বামী সুচাকে খুব মিস করে। একদিন সে ফ্যামিলি বন্ড ভিআর গেমটি দেখে, যেটা পার্সেলের মাধ্যমে তার বাড়িতে পাঠানো হয়েছিল। এই গেমের মাধ্যমে সে ভার্চুয়ালি সুচানের সাথে দেখা করতে পারে, কথা বলতে পারে। আসলে সুচান এই গেমটি তৈরি করেছিল যেন সে না থাকলেও মোহা তার সাথে যুক্ত থাকতে পারে। এই দৃশ্যটা খুবই ইমোশনাল। মোহা প্রতিদিনই তার স্বামীকে মনে করে কাঁদে। এখন মনে হতে পারে এখানেই গল্পের হ্যাপি এন্ডিং, কিন্তু না, এখানেই আসে সবচেয়ে বড় টুইস্ট। লিওয়ান তার বোনের সেই অভিশপ্ত ক্লের ডলটিকে মিউজিয়ামে রেখে দেয়, আর রহস্যময় হাসি দেখে বোঝা যায় সে কিছু একটা পরিকল্পনা করছে, হয়তো তাবিজ ব্যবহার করে তার মৃত বোনকে আবার ফিরিয়ে আনার। এদিকে আশাং এখন বাইন্ডিং তাবিজ সম্পূর্ণ করতে পেরেছে, কিন্তু এখনও তাকে আত্মাদের থামানোর জন্য এক ধরনের শক্তিশালী তাবিজ খুঁজে বের করতে হবে। কারণ গল্প যেদিকে এগোচ্ছে তাতে মনে হচ্ছে লিওয়ান এগুলি ব্যবহার করতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সুচান আসলে মারা যায়নি, সে কোমায় আছে। অর্থাৎ তার শরীরের ভেতরে এখনও সেই অশুভ আত্মাগুলো বন্দী রয়েছে। এখন যদি কেউ সেই আত্মাগুলোকে তার শরীর থেকে বের করে অন্য কোনো দেহ হস্তান্তর করতে পারে, তাহলে লিউসনকে আবার জীবিত করা সম্ভব হতে পারে। আর লিয়ানো এই পুরো ঘটনার সাথে জড়িত, কারণ তার বোন নিজেকে সেই পুতুলসহ আগুনে পুড়িয়েছিল। তাই আশাংকে দ্রুত সব তাবিজ সংগ্রহ করতে হবে যেন লিওয়ানকে থামানো যায়। অর্থাৎ গল্প এখনও শেষ হয়নি।